তুষার গাড়ি থামাতেই তিনজন ছুটে আসে তাদের কাছে। নাভান গাড়ি দেখেই বুঝতে পারে এরা তার ভাই ব্রাদার। গটগট পায়ে গাড়িতে উঠে বসে। কেউ প্রশ্ন করলে তার উত্তর দেয় না সে, যেন রাগটা এখন পড়েছে তার, কিন্তু কি নিয়ে তা অজানা। আগের ফর্মে ফিরে আসে নাভান। হেরা মোটামুটি সব বলে, জাস্ট বিয়েটা স্কিপ করে। বাড়িতে আসতেই রোজ আর রুষা হেরাকে ঝাপটে ধরে আছে সে কখন থেকে। হেরা ও নাভানকে জোর করে তখন তুষার নিজ হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করায়, মাথায় ব্যান্ডেজ দুজনেরই। এদিকে নিজ কাজ হাসিল করতে না পেরে বাট্টু আর বল্টুকে তার বস ইচ্ছে মতো শাসায়। নাভান সবাইকে এই ঘটনা জানাতে না করে, বিশেষ করে তার মাকে। সবাই চুপ থাকে, কেউ কিছু বলে না। নিজের প্রাণপ্রিয় বন্ধু ওরফে ভাইকে কাছে পেয়েছে এতেই তারা হ্যাপি। কিন্তু অধীরের মনে অনেক প্রশ্ন। এই যেমন লুঙ্গি পরলো কিভাবে, আর ওই লুঙ্গিটা বেঁধে দিলই বা কে? এই জীবনে সে তো নাভানকে লুঙ্গি পরতে দেখেনি, তাও কিনা একেবারে চকচকে ঝকঝকে ফকফকা লাল লুঙ্গি। বিষয়টা তাকে গভীর করে ভাবাচ্ছে। সে নাভানকে লক্ষ্য করেছে। বেশ চিন্তিত তার হিরো ভাই। হেরা বাসায় এসে ফ্রেশ হয়ে রেস্ট নেয় অনেকক্ষণ, আর রোজ রুষার সাথে আড্ডা দেয়। অনেক কথা বলে তাদের কিভাবে কি হয়েছে, বিয়ের জায়গাটা জাস্ট স্কিপ করে। 14 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা। শহরের আকাশ তখন অন্ধকারে আচ্ছন্ন। শরীর দুর্বল হেরার, ঘুমাবে আজ তাড়াতাড়ি। রোজ রুষা আজ রান্না করছে। কাজের বুয়া খালাটা আজ আসেনি, তাই দুজন মিলে রান্না করছে। ঝিনুককে অনেক বলেছে থাকতে, কিন্তু সে থাকেনি। নাভানদের বাসায় চলে গেছে তুষারের সাথে। ঘুম জড়ানোর চোখে দরজা খুলতেই হেরা থমকে গেল। দরজার সামনে বিশাল লাল বাক্স, তার উপরে সোনালী অক্ষরে লেখা 1001 রকমের ভালোবাসা, শুধু তোমার জন্য। হেরা অবাক। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন আরো জোরে বাজতে লাগলো। এর মধ্যে রোজ ও রুষা উপস্থিত। তারা দুজনে স্ট্যাচু হয়ে গেছে এত বড় ফুলের বুকেট দেখে। তিনজন রুমে নিয়ে আসে। বাক্সটা খুলতেই গোলাপ, টিউলিপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, লিলি, অর্কিড, লাল, গোলাপি, সাদা, বেগুনি, নীল, হলুদ রঙের এমন উচ্ছ্বাস যেন বসন্ত নিজেই এসে দাঁড়িয়েছে তার বারান্দায়। 100টা ফুলে একটা চিঠি, 1000টায় 10টা, আর লাস্ট 1001 নম্বরের ফুলে একটা সাদা কাগজের সবচেয়ে বড় খামে একটা চিঠি। হেরা কয়েকটি চিঠি তুলে পড়তে থাকে। 100 ফুলের মধ্যে 1 নম্বর ফুলের চিঠিতে লেখা, আমি মুগ্ধ হয়েছি প্রথম তোমার মুখের হাসিটা দেখে। 5 নম্বর চিঠি, তোমার রাগটা আমার কাছে আদরে। 7 নম্বর চিঠি, যেদিন তুমি কেঁদেছিলে আবার বুকটা ভেঙেছিল। 8 নম্বর চিঠি, আমি হারিয়ে গেলেও তোমাকে খুঁজে নেব। আর 10 নম্বর চিঠি, একটি সাদা গোলাপ, কাঠে শুধু একটাই লাইন, তোমাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ। হেরা বুঝতে পারল এটা শুধু ফুল না, এটা তার প্রতি প্রতিদিনের অনুভূতির হিসাব। তারপর শেষ 11 নম্বর চিঠি খুলে পড়তে থাকে। আজ ভালোবাসা দিবসে আমি কেবল তোমাকে লিখছি না, আমি আমার সমস্ত অনুভূতি, আমার সমস্ত স্বপ্ন, আমার সমস্ত নীরব গল্প তোমার কাছে তুলে ধরছি। কখনো মনে হয় না শব্দগুলো যথেষ্ট, তবুও আমি চেষ্টা করি, কারণ তুমি আমার জীবনে সেই অনন্য সুর যা আমি চিরকাল অনুভব করতে চাই। তুমি যখন পাশে থাকো সময় থেমে যায়, প্রতিটি মুহূর্ত যেন একটি স্বপ্নের পৃষ্ঠা হয়ে ওঠে। তোমার হাসি আমার অন্তরকে আলোকিত করে, আর তোমার চোখের গভীরতা আমাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে শুধু আমরা দুজনে আছি আর পৃথিবী থেমে যায়। তোমার স্পর্শের নরমতা মনে করিয়ে দেয় জীবন ছোট ছোট ক্ষুদ্র সুখের সমুদ্রের মতো, আর তুমি সেই সমুদ্রের একমাত্র জলোচ্ছল রৌদ্র। আমি স্বপ্ন দেখি আমাদের ভবিষ্যতে, যেখানে আমরা একসাথে হেঁটে যাব ঝড় আর শান্তির মধ্যে দিয়ে, একে অপরের হাত কখনো ছাড়ব না, যেখানে আমাদের নীরবতা কথা বলবে, যেখানে আমাদের হাসি প্রতিটি অন্ধকার মুহূর্তকে আলোকিত করবে। তুমি কেবল আমার ভালোবাসার প্রিয়তমা নও, তুমি আমার জীবনের সেই অদৃশ্য কাব্য যা প্রতিটি শ্বাসে বাজে। ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটি আমাদের গল্প, এটি আমাদের ছায়া, এটি আমাদের স্মৃতি। প্রতিটি বার্তা, প্রতিটি স্পর্শ, প্রতিটি হাসি, এগুলো আমার অন্তর প্রতিটি কোণে লেখা। আর আমি চাই তুমি সেই কোণগুলোতে বাস করো চিরকাল। আজ এই চিঠিতে আমি শুধু বলছি, আমি তোমাকে চিরকাল ভালোবাসবো। তুমি আমার জীবনের সব রং, সব আলো, সব গান। তুমি নেই এমন কোনো দিন আমার কাছে নেই। তুমি আমার সব, এবং আমি চিরকাল তোমার হব। ভালোবাসা দিবসের শুভেচ্ছা, নিঃসময় অক্সিজেন। ইতি তোমার ভালোবাসা অ্যান। হেরা মুচকি হাসে। চিঠিটা যে নিলয় দিয়েছে তার বুঝতে বাকি নেই।
আসলেই ছেলেটা পাগল, কিন্তু কেন সেই ছেলেকে ভালোবাসতে পারছে না? রাতের আধারে ধীর পায়ে বারান্দায় যায় হেরা। তার ঘুম আসছে না। চিন্তায় কি হলো তার সাথে? সে এই অনাকাঙ্ক্ষিত বিয়ে কখনো কারোর সামনে আসতে দিবে না। ওই লোকটা তার অপছন্দের লিস্টে সবসময় থাকবে। ভাগ্য কি নির্দয়! কেন এমন হলো? কেন ওই লোকটার সাথে পবিত্র সম্পর্কের বন্ধনে আটকে যেতে হলো? হেরা মনে মনে প্রতিশ্রুতি দেয়, যতই পবিত্র হোক, সে কখনো এই বিয়ে মানে না। যত দূর ওই লোকটাকে আরো ঘৃণা করতে হবে। ওই বিয়ের কথা আজ মুছে ফেলতে হবে একটা অ্যাক্সিডেন্ট ভেবে। তাই করলো হেরা। মনকে শক্ত করে শুয়ে পড়ে নিজ বিছানায় কম্বল মুড়ি দিয়ে। হেরা আর নাভান দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। শারীরিক ধকল আর মানসিক চাপে দুজনেই ঘুমাচ্ছে। শুধু যে তারা ঘুমাচ্ছে তা নয়, সবাই গভীর ঘুমে, কারণ কাল কারো ঘুম হয়নি। দুদিন পর নিলয় ফোনে না পেয়ে ক্যাম্পাসে চলে এসেছে আজ হেরাকে দেখতে সবার আগে। সিয়ামকে সাথে নিয়ে গেটে দাঁড়িয়ে আছে হেরার জন্য। সিয়াম নিলয়ের পাগলামি দেখে অবাক। যে ছেলে জাস্ট একটা খাবারের অর্ডার দেরিতে আসলে ম্যানেজারের মাথায় গিয়ে বাড়ি মেরেছিল অপেক্ষা করতে পারবে না বলে, আর সেই ছেলে একটা মেয়ের জন্য অপেক্ষা করছে। সিয়াম ঠাট্টা সুরে বলে, ভাই তুই কি দিওয়ানা হলি রে রাত জন্যে? এত দিওয়ানা হোস না ভাই, পরে মরবি না পাইলে। নিলয় মুচকি হাসি দিয়ে বলে উঠল। তাকে নিজে করে পেতে মরতে হলেও আমি রাজি। সিয়াম যেন হাসলো, টিটকারি করে বলল, কি ভাই, তাজমহল বানাবি নাকি? মরলে থাকবি তুই 3.5 হাত কবরের নিচে, আর হেরা জনের বুকে। নিলয় বুক ফুলিয়ে তীব্র কনফিডেন্সে বলল, আমি তো তার তাজমহল, যেখানে তার রাজত্ব চলে আর কারো না। আর মরার আগে হলেও তাকে আমার করে নেব, তারপর মরব। সিয়াম এবার একটু নরম হলো যেন। চোখে মুখে এক আশার আলো দেখতে পেল সে। নিলয়ের চোখে চোখ রেখে বলল, তাহলে ন্যান্সির কি হবে? ও ভালো সুন্দরী একটা মেয়ে, কিন্তু আমার মন থেকে কোনো টান আসে না তার জন্য। মেয়েরাই তো আসে আমার কাছে, মন বড় বড় একটু আর একটু মজা নেই। কিন্তু দোস্ত বিশ্বাস কর, হেরাকে মন চায় পুতুলের মতো আগলে রাখতে। তাকে ছুতে গেলেও আবার হাত কাঁপে, মনে হয় সে ব্যথা পাবে। আঙ্কেল জানে তার ছেলে সত্যি প্রেমে পড়েছে। দুই বন্ধুর মধ্যে কথা হতে থাকে টুকটাক। চোখের সৌন্দর্য হলো সবচেয়ে ভয়ঙ্কর। নাভান চোখ বন্ধ করলেই হেরার মায়াবী চোখ তার আখি পল্লবে ভেসে ওঠে। হেরারও শেষ রাতে ঘুম ভেঙে যায়। কি একটা স্বপ্ন দেখেছে সে, কেউ তার পিছু ছুটে যাচ্ছে, আর কি একটা নামে সে ডাকছে তাকে। মাথার যন্ত্রণায় উঠে বসে হেরা। নাভানের সাথে তার অদ্ভুত মেল খুঁজে পেয়েছে কাল। ঠিক তার মতো মাতাল নেশাময় চোখ, অনেকটাই রকম। আর কেমন দুজনকে ভিনদেশি মনে হয়। গলার তিলটাও তার মতো, কিন্তু নাভানের একটা, আর হারার কণ্ঠদেশে দুইটা। আর বুকের পাশে একটা তিল। ভোর রাত থেকে তিতির পাগল করে ফেলছে তার বাবাকে নাভানের কাছে যাবে। সে কিভাবে জানতে পেরেছে নাভান আর হেরা একসাথে কিডন্যাপ হয়েছে। ব্যাস এটাই ছিল তার বুক ব্যথার কারণ। হায়দার মেয়ের এমন পাগলামি দেখে ভয় পেয়ে যায়। ঘরে জিনিসপত্র ভাঙচুর করে ক্ষান্ত হয়নি মেয়েটা। ক্যাম্পাসে হেরার সাথে নাভানের ডান্সের নাম ওঠার পর থেকে মেয়েটা সাইকোর মতো বিহেভ করছে। নাভান বলতে পাগল। শেষ রাতে সেন্সলেস হয়ে যায় মেয়েটা। হায়দার চৌধুরী না পেরে নাভানকে কল দেয়। নাভান হায়দার চৌধুরীর কথা শুনে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় হাসপাতালে। নাভান হায়দার চৌধুরীকে সাহস দিয়ে বলে, আমি আছি, চিন্তা নেই। আমি আছি, চিন্তা নেই। এই কথাটাই হায়দার চৌধুরীর কানে বাজে। মেয়েটা ছোট থেকে বিয়ের জন্য কি পাগলামি করছিল। যাক, এখন নাভান এসেছে, সব ঠিক হয়ে যাবে। আর সে নিস্তার পাবে। তিথির ঘুমের ঘোরে কারো আবছা কিছু দেখতে পায়, যেখানে কেউ তাকে ডাকছে। ওই ছেলেটার মতো সেও বলছে, বাবা, বিয়ে করবো তো আমি, বিয়ে দাও আমায়, আমায় যেতে দাও আমার চিমানের কাছে। যাব, যেও না, আমায় নিয়ে যাও, আমি যাব তোমার সাথে, থাকবো না এখানে। তোমায় ছাড়া কি আমি থাকতে পারি বলো? না, পারি না তো। জিম্যান, জিম্যান। তিতির চেঁচিয়ে ওঠে। নাভান তিতিরকে এমন অবস্থায় দেখে তার হাত চেপে ধরে। তুমি এসেছো জিম্যান? আমি জানতাম তুমি আসবে। তোমার তিথি অসুস্থ, তুমি না এসে কি থাকতে পারবে? না, মোটেও পারবে না। নাভান মায়াবী চোখে তাকায় তিতিরের দিকে, নরম কণ্ঠে বলে। তিতিরের চোখে মুখে হাসির ঝিলিক। সে বাবাকে হাসি মুখে বলল, দেখেছো বাবা, আমি জানতাম আমার নাবান আমার কাছেই আসবে। বেবি, তুমি ওই মেয়েটার সাথে কই হারিয়ে গিয়েছিলে? জানো, আমার খুব রাগ লাগছিল। তুমি ওই
বেহেনজি টাইপের মেয়ের সাথে কিচ্ছু করবে না। তুমি ডান্সও দিবে না ওই মেয়েটার সাথে। তিথির নাভানের এক হাত জড়িয়ে ধরে আছে। নাভান এক হাত তিতিরের মাথায় রাখে। তিতির, আমি এসেছি। তোমার কিছু হলে আমি আসবো না, তা কি করে হয়? আমি এসেছি, এবার শান্ত হও। হায়দার চৌধুরী চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। মেয়েটা ছোট থাকতেই জিম্যান বলতে পাগল। এখন তার জিম্যানকে পেয়ে কি পাগলামি করে। যাক, এখন শান্ত হবে মেয়েটা। ডান্স ক্লাবে সবাই ডান্স করছে, কিন্তু রোজ ডান্স পারলেও রুষা পারছে না। এদিকে অধীর হেসে কুটি কুটি। বাংলা গানে যে হেরা রুষা ডান্স করতে অভ্যস্ত নয়। ওরা রিমিক্স গানে ডান্স করবে। নাচের মধ্যে একজনের পার্টনার অন্যজনের সাথে অদল বদল করে ডান্স করবে, এমনটাই রুলস। রুষা রোজ আর হেরা ডান্সের জন্য মেরুন কালারের চুড়িদার পরে এসেছে। ক্যাম্পাসে যখন তারা এসেছিল তখন সবাই হা করে তাকিয়েছিল। মনে হচ্ছিল একটা গ্যাং, কিন্তু সৃজন রোজকে শুনিয়ে শুনিয়ে বলেছিল দেড় ব্যাটারি গ্যাং। তারা মানে হাইটে তারা তাদের মতো তালগাছ না, কিন্তু একেবারে শর্টও বলা যায় না। 5 ফুট 2 থেকে 3 ইঞ্চির মেয়েরা এক একটা কিউটের ডিব্বা। তারা সবকিছুতেই কমফোর্ট, হাই হিলও পরতে পারে, আবার স্লিপারও। রোজ ভেংচি কেটে চলে এসেছিল। কাল থেকে ছেলেটা ভীষণ চালাচ্ছে। হেরার নাম করে কিছুক্ষণ পরপর ফোন দিয়ে বিরক্ত করছে। রুষার আগে পারছে না বলে চলে যাচ্ছিল, তখন অধীর পাশ থেকে টিস করে। ঠোঁট দুটি তো কমলা লেবু, গাল দুটি তো আপেল, আর লম্বা চুলের বেনি ঝুলিয়ে কোথায় যাস কোমরখানি দুলিয়ে? এই লাইভ টেলিকাস্ট মেয়েদের এমনভাবে ইপটিসিং করেন, দেখতে তো নিষ্পাপ শিশুদের মতো মনে হয়, কিন্তু আপনি তো দেখি ইপটিসিং করেন খুব ভালো। রুষা যেতে গিয়েও ফিরে আসে। অধীরের সামনে গিয়ে বলে। অধীর চেয়ার টেনে শার্টের বোতাম খুলে পিছনের দিকে এলিয়ে দেয়। পিঠের দিকে শার্টটা, পরনে তার সাদা গেঞ্জি। ফর্সা শরীরে চাঁদের মতো ঝলক দিচ্ছে যেন তার বডি। অধীর বাচ্চা বাচ্চা ফেস করে বলে, তুমি আবার শিশু বললে, এখন যদি তুতু খেতে চাই আমি? রুষা তুতু কি বুঝলো না, ব্রুকুচকে থাকে। অধীর হেসে বলল, আমি তো নিষ্পাপ শিশু, এখন অবধি তোমার মতো কারোর লাইভ টেলিকাস্ট দেখিনি। আমার কি পাপ হবে? শিশুদের ভুল আল্লাহ ক্ষমা করে দেন। জানো লাল গোলাপি, যেহেতু তুমি আমায় শিশু উপাধি দিলে, তাহলে একটু শিশুদের মতো আচরণ করি, কি বলো? তুমি দেখছো, আমিও দেখে নেব। রুষা কটমট চোখে বলল, লোকাল বাসের মতো মুখ খুলে রাখলে দোষ আমাদের না, আপনার। ওই লাল গোলাপি, অপমান করবে না, সব দোষ তোমার, তোমার চোখের। লাল গোলাপি চোখ দিয়ে লাল গোলাপি জিনিস দেখে ফেলেছ। ভণ্ডামি করার জায়গা পান না। আমি আগেই বলেছি, এখনও বলছি, আমি দেখিনি, জাস্ট জার্সি দেখেছি। ভণ্ড? তাও আমি? সি সি সি, তবা পড়ো লাল গোলাপি। দুধের বাচ্চাকে এমন অপবাদ দিলে আল্লাহ সইবে না। এটা জার্সি না, এইটা দাবি ব্র্যান্ডের আন্ডার। না, লজ্জায় ছেলেটা বলতে পারলো না। রুষা দাঁত কটমট করে হাজারো গালি দিতে থাকে অধীরকে। তাদের ঝগড়া দেখে রোজ ছুটে আসে। অসহায়ের মতো করে রুষার হাত ধরে বলে, চল না রসুন রানী, আমি শিখিয়ে দেবো, চল পাক্কা, এবার আমি সব শিখিয়ে দেবো। দেখ, আমাদের পরের রিহার্সাল করবে গ্রুপে এনহেরাদের দল, প্লিজ আয়। সিয়াম ন্যান্সির দিকে চেয়ে আছে এক মনে। মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য চুপচাপ সরে যায়। বুকে ব্যথা নিয়ে দূরে চলে আসে। সেও তো অনেক মেয়েদের সাথে ফ্লার্টিং করেছে। মেয়েটাকে সে বোঝাতে চেয়েছে নিলয় তাকে জাস্ট ইউজ করবে, ভালোবাসবে না। কিন্তু কার নামে বলবে নিজের বেস্ট ফ্রেন্ডকে? সেও তো কম সুন্দর না। তবুও কেন ন্যান্সি নাভান আর নিলয়ের প্রতি দুর্বল ছিল? হাই কপাল, সৌন্দর্যের কি কদর এই সমাজে। ন্যান্সিও মাশাল্লাহ, কিন্তু নিলয় তাকে রেখে হেরাতে মজেছে। আর নাভান হেরাকে একদম সহ্য করতে পারে না। কেউ কারো দিক থেকে পরিষ্কার নয়। সে ভালোবাসে ন্যান্সিকে, যদিও বলা হয়নি। কোন মুখে বলবে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত দেখার পর? তাও কেন জানি সিয়াম এই মেয়েটার থেকে চোখ সরাতে পারে না। আজ তিতিরকে সাথে নিয়ে ক্যাম্পাসে এসেছে নাভান। মেয়েটা যে বায়না ধরেছে। তিতিরও মাশাল্লাহ, যদিও সে বিদেশি কালচার পছন্দ করে। জিন্স আর টপস পরে সব সময়। মাথার চুল কালার করা। তিতিরের চুল মোটামুটি বড়। নিজেকে সবসময় নাভানের সামনে উপস্থাপন করে রাখে তিতির, কিন্তু নাভান তাও তার দিকে অন্য চোখে তাকায় না। সব সময় কেমন এদিক সেদিক তাকিয়ে কথা বলে। এই তো আজ বাইক নিয়ে আসার জন্য কত কাহিনী করেছে, কিন্তু নাভানের সাফ কথা ছিল, তিতির, যেতে হলে কারে করে যাবে? আমি আমার বাইকের পেছনে মেয়েদের নিতে অপছন্দ করি। তিতির কি করবে?
এত বলেও যেহেতু লাভ হয়নি, তাই বাধ্য হয়ে সে কারে আসতে রাজি হয়েছে। আজ সকালটা হেরার কাছে অন্যরকম। স্যারের সাথে কথা বলে নাভানকে খুঁজতে বের হয়েছে হেরা, কিন্তু নাভানের খবর নেই। দূরে ঝিনুক আর তুষার ভাই আসছে। কি সুন্দর জুটি তাদের। ঝিনুক যেহেতু লেডি বাইকার, তাই বেশিরভাগ সময় সে জিন্স আর টি শার্ট পরে। শ্যামলা দেখতে মেয়েটার মুখের দিকে তাকালে বড় বোনের ছাপ দেখতে পায় হেরা। আর তুষার ভাই কত বুঝতার। এই যে পিছন পিছন এসেছে কার নিয়ে। ভালোবাসার মানুষটা ঠিক মতো ক্যাম্পাসে এসেছে কিনা দেখতে। এই মেয়ে যে উড়াধুরা বাইক রাইড করে, তাই তো ভয়। এক সময় ঝিনুকের বাইক রাইড ছিল খুব শখের, কিন্তু একদিন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। সেদিন নাভান, সৃজন, অধীর আর আরো শতাধিক স্টুডেন্টের সামনে তুষার ছেলেটা পাগলের মতো কেঁদেছে। সেদিনের পর থেকে নাভানের কড়া আদেশে বাইক রাইড থেকে বিরতি নেয় ঝিনুক। তুষার ঝিনুককে ক্যাম্পাসে দিয়ে তারপর সে তার হাসপাতালে যায়। এইসব দেখতে দেখতে হঠাৎ ধাক্কা খায় কারোর সাথে। নিচে পড়ে যাওয়ার আগে শক্ত হাত তাকে ধরে ফেলে। চোখ তুলে তাকাতেই কালো কুচকুচে তীক্ষ্ণ চোখের দিকে তাকায়। চোখটা চলে যায় ফর্সা শরীরের অ্যাডামস অ্যাপেলের দিকে। তিলটা মুখের দিকে তাকাতেই চোখের সামনে উকি মারে চাঁদের মতো। তিতির আর নাভান এদিক দিয়ে আসছিল। নাভান আর তিতির কথাই মনোযোগ থাকার কারণে সামনে দেখতে পায়নি। আর হেরা, ঝিনুক আর তুষার ভাইকে দেখতে বেখেয়ালি হয়, যার কারণে এই ধাক্কা। তিতিরের দিকে তাকিয়ে দেখতে পায় তিতির কেমন রাগী চোখে তাকিয়ে আছে হেরার দিকে। তাই হেরার হাত ছেড়ে দেয়, কিন্তু হেরা পড়ে যাওয়ার আগে শক্ত একটা হাত তাকে আগলে নেয়। খুব আলতো ভাবে, মনে হচ্ছে একটা কাছের পুতুল হেরা পড়ে গেলেই ভেঙে যাবে। নিলয় অস্থির হয়ে বলে। উফ, হেরাপল দেখে আসবে না? কোথাও ব্যথা পাওনি তো? হেরা রক্ত চক্ষু নিয়ে নাভানের দিকে তাকিয়ে বলে। না নিলয়, সামনে একজোড়া হাতি ছিল তো দেখতে পাইনি। যাই হোক, ব্যথা পাইনি তার আগেই আমার রক্ষা করার সুপারম্যান এসেছে। ব্যথা কি করে পাই বলুন তো? হেরার কথায় নিলয়ের চোখ মুখে কেমন খুশির ঝলক দেখতে পায় নাভান। তিতির বিরক্ত নিয়ে বলে। বেবি চলো, অযথা সময় নষ্ট করার দরকার নেই। নিলয় হেরার হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছিল, আর অন্য পাশে তিতির, নাভানের হাত। চারজনই পাশাপাশি হাঁটছিল, কিন্তু তাদের চোখ যেন নিজের নিজের হাতে আটকে ছিল। কারোর মুখে কোনো কথা নেই, কারোর চোখে স্পষ্ট অনুভূতিও ধরা পড়ছে না কোনো। তিতির আজ ইচ্ছে করেই নাভানের সঙ্গে মিলিয়ে একই রঙের টি শার্ট পরেছে। দূর থেকে দেখলে যে কেউ বলতো মেড ফর ইচ আদার, কিন্তু মানুষের ভাবনা আর আল্লাহর লেখা কখনো এক হয় না। যা সবাই সহজ ভাবে, নিয়তি ঠিক তার উল্টো পথেই গল্প লিখে দেয়। অসভ্য গিটারওয়ালা, যেমন তার গফ তেমন তার বফ, দুইটাই পুরা এক। মনে মনে বিড়বিড় করে বলে হেরা কথাখানা। নিলয় হেরার দিকে তাকিয়ে বলে উঠল। ফুলের তোড়া পেয়েছিলে? হেরার মনে পড়ে যায় 14 ফেব্রুয়ারির দিন তাকে কিভাবে সারপ্রাইজ দিয়েছে নিলয়। এমনই ভাবে কাউকে ভালোবাসা যায় আদৌ? হেরা নিলয়ের দিকে মুগ্ধ চোখে তাকায়। ছেলেটা সুন্দর, কিন্তু তার মনে ফিলিংস কাজ করে না কেন তা বুঝতে অক্ষম। হেরা মিষ্টি হাসি দিয়ে বলল। অনেক ধন্যবাদ। সত্যি বলতে আমি সারপ্রাইজ হয়েছি। আর এত পাগলামো করার দরকার কি নিলয়? নিলয় শুধু বিপরীতে হাসে আর মাথা চুলকায়। এই হচ্ছেটা কি? কোমর চেপে দাঁড়িয়েছেন কেন? ডান্স করেছে চোখে দেখিস না? সভ্যভাবে ডান্স করেন, অসভ্যভাবে করছেন কেন? আমি সভ্য ছেলে, সেটা রাস্তার পাগলও জানি। জানি আপনি যে একটা চুমুর সাপ্লাইম্যান, অসভ্য। আপনার নামে চুমুর কেস দেবো আমি, দেখেন। চারণ বলছি। নাচের সময় পার্টনার অদল বদল হওয়ার কারণে সৃজন রোজের সাথে দুষ্টুমি করতে থাকে। মূলত তাকে সে জ্বালাচ্ছে। রেগে যখন মেয়েটা উল্টাপাল্টা কথা বলে, তখন মন চায় টুপ করে একটা কিস করতে, কিন্তু না, একই ভুল বারবার করলে সত্যি হিচার বাড়ি দিবে, না হলে গজারি চালান করবে। যে ডেঞ্জারাস মেয়ে, বাপরে বাপ। সৃজন রোজকে উদ্দেশ্য করে বলে। রোজ চোখ বড় বড় করে তাকায়। আমার সাথে ফ্লার্টিং? আপনার এই কাউয়া সুরে ফান শুনলে কাকও পালাবে। কি গানের গলা মাইরি! শালা কোমর ছাড় বলছি, নয়তো গাজারি চালান দিব। রোজের মুখে এমন কথা শুনে সৃজন দেয় এক ধমক। চুপ দাঁড় বেটারি, এমন করলে একেবারে কোলে তুলে নিয়ে কাজ অফিসে যাব। বেশি ভাব দেখাস বেডি। বোঝো নাই মামা, আমরা গাজীপুরের মাইয়া, ভাব তো একটু থাকবোই ভাইয়া। হবু জামাইরে কেউ মামা বলে? শালি দাঁড় বেটারি। গাজীপুর জেলার মেয়েদের দিকে থাকতে পারবে শুধু চাইয়া। বউ বানাইতে গাজীপুরের মেয়েদের যোগ্যতা লাগে ভাইয়া। তা কি যোগ্যতা লাগবে শুনি? আমার কিন্তু সব আছে। আপনার যোগ্যতা আপনার কাছেই রাখেন। এই বলে পায়ে পাড়া দিয়ে ছুটে চলে যায় রোজ। ছেলেটা আজ বেশি বিরক্ত করছে তাকে। সিয়াম ন্যান্সিকে অনেক কষ্টে রাজি করিয়েছে ডান্স করার জন্য,
কিন্তু মেয়েটার চোখে আগুন। তার সামনে নিলয় হেরার সাথে মিষ্টি ভাষায় কথা বলছে, কিন্তু সে কিছু বলতে বা করতে পারছে না। একটাই প্রশ্ন, সৌন্দর্যের পূজারী সবাই, তাই তো এখন আরো প্রতিযোগিতা লেগেছে সুন্দর হবার প্রতিদিন। মেয়েটা পার্লারে যায়, চুলগুলো স্টাইল করে কাটা, পোশাকেও আকর্ষণ ধরা পড়ে। সিয়াম মন্ত্র মুগ্ধতা নিয়ে ন্যান্সিকে দেখে যাচ্ছে, কিন্তু মেয়েটা হয়তো সিয়ামের চাহনি দেখেই নি কোনোদিন। তিতির নাম বাদ দিয়েছে তার কারণ সে নাভান ছাড়া কারোর সাথে ডান্স করবে না। কেউ তাকে স্পর্শ করবে তা যে কোনোদিন মানতে পারবে না। এই কথা যখন বলেছে সবার সামনে, তখন নাভান শুধু তাকিয়েছিল তিতিরের দিকে। আফসোস নাকি মুগ্ধ হলো তা কেবল নাভান জানে। সবার রিহার্সাল শেষে নিলয় আর হেরা যায় মঞ্চে। মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। মেরুন কালার চুড়িদারের সাথে মাথায় সাদা ব্যান্ডেজ, কোমর সমান চুল বেনুনি করা, তাতে আবার কি ঝড়কি জাতীয় ক্লিপ লাগিয়েছে, তাতে যেন আরো কিউট লাগছে। হেরার থেকে চোখ সরিয়ে তিতিরের দিকে তাকায় নাভান। গান প্লে হতেই নিলয় হেরার হাতে হাত রাখে, সুন্দরভাবে নাচ তুলতে থাকে তারা। হঠাৎ নিলয়ের পায়ে কিছু একটা বিধে, সে বসে পড়ে। নিলয়কে ধরতে এগিয়ে যায় হেরা। হেরা যেতেই হেরার পায়েও কি একটা বিধে, ব্যাস দুজনই পড়ে যায় ফ্লোরে। সবার চোখ কপালে। কি সুন্দর ডান্স হচ্ছিল, কিন্তু কি থেকে কি হলো। স্যার ক্যাম্পাসের ডাক্তার ডেকে এনে কাজ বের করে ব্যান্ডেজ করে দেয়। নিলয়ের ক্ষতটা অনেক গভীর, কিন্তু হেরারটা কম, খুবই সামান্য। আজ সকালে তিতিরকে সাথে নিয়ে স্যার ডান্স খাতা থেকে নাম বাতিল করেছে নাভান। নাভান ফোন দেখছে, কার কি হলো তাতে তার কিছু যায় আসে না। কেটে রক্তের বন্যা হয়ে গেলেও তার কিছু যায় আসে না, এমন একটা ভাব তার। তিতির বলে, একেবারে ঠিক হয়েছে, বেশি ভাব এই মেয়ের। স্যার নাভানের সামনে এসে বলে, নাওয়ান প্লিজ তুমি রাজি হয়ে যাও, এবারের মতো হেয়ারের সাথে ডান্স করো। হেরা খুব মোটামুটি ডান্স পারে, সবাই তাকে সিলেক্ট করেছে। যেহেতু ও শিল্পকলার প্রধান দায়িত্বে থাকবে সামনে থেকেই, তাই এবার থেকে পার্টিসিপেট করা খুব দরকার। স্যারের কথা শুনে তড়িৎ গতিতে তিতির বলে, স্যার, আমি নামানের সাথে পার্টিসিপেট করব। তিতির, সবাই হেরাকে চাচ্ছে, সামনের বার থেকে শিল্পকলা তার দায়িত্বে থাকবে, তাই এটা অ্যাটেন্ড করা অত্যাবশ্যক। তাছাড়া আমরা কিন্তু জুনিয়র সিনিয়র একসাথে নিচ্ছি, সেম ক্লাসে নিচ্ছি না। স্যারের কথায় তিতির চুপ হয়ে যায়। নিলয়ের আগে ফুসফুস করছে, সবার সামনে কথা বলায় কেউ আর কিছু বলতে পারেনি। স্যার যেতেই নাভান উঠে হেরার কাছে যায়। শোনো মেয়ে, তোমার সাথে ডান্স করার কোনো ইচ্ছে আমার নেই, আর না আছে কিউরিয়াসিটি। মানে ভার্সিটির সম্মান রক্ষার্থে আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমি তোমার সাথে ডান্স করতে পারবো না। একটা ভিডিও পাঠিয়ে দেবো, সেটা দেখে শিখে নেবে। নাভানের দাম্ভিকতা দেখে গা জ্বলে যায় হেরার। রাগের রণচণ্ডী রূপ তার। নিলয়ের ক্ষত স্থান সাদা ব্যান্ডেজ থেকে চোখ সরিয়ে বলে উঠল রাগী ভাব নিয়ে, নিজেকে কি ভাবেন অহংকারী গিটারওয়ালা? আমিও আপনার মতো লোকের সাথে মোটেও ডান্স করতে আগ্রহী নই, আর না আছে কিউরিওসিটি। সো নিজেকে এত বড় মনে করার কোনো প্রয়োজন নেই, ওকে? আর চলো, আমি যেখানে যাই বিজয় হই। তোমার কারণে যদি হেরে যাই, তো ফল ভালো হবে না। আমিও কম না, ওকে? আপনার জন্য যাতে আমি হেরে যাই, তো আপনার খবর আছে। নিম্নবিত্ত চিন্তা ভাবনা আমি শেখতাজ খান নাফান করি না, আমি আমার বিজয়। আমিও হেরে যাওয়ার মতো নিম্নবিত্ত চিন্তা ভাবনা করি না, ওকে? হেরা মানেই বিজয়। আমার সাথে টক্কর? টক্কর নাকি জানি না, বাট এতদিন সবাই নাভান বলতো, আর এখন হেরার নাম থাকবে। সেটা নাচ, গান, অভিনয়, গিটার বাজানো, পড়ালেখা, বিতর্ক, এমনকি দলের লিডার, ছাত্র দলের নেত্রী হিসেবেও। সব জায়গা থেকে আপনার নামের ধ্বনি আমি হেরা বন্ধ করে দেব। বাজি লাগছো আমার সাথে? বাজি নাকি জানি না, বাট এটাই হবে। ওকে, তাহলে শেষ বাজিমাতটা না হয় আমিও দেখাবো। মিস মেহেরিমা ইসলাম হেরা। নিলয় আর তিতির তাদের ঝামেলা দেখে খুশি। দুইজন যে দুজনের বিপরীত, এটাই তাদের খুশি হবার কারণ। সেদিনের মতো সবাই চলে যায়। স্যার সকালে তাদের দুজনের থেকে সেদিনের ঘটনা সব শুনে অবাক হয়েছে। লিস্ট এসে পড়েছে, এর মধ্যে এমন কাহিনী, দুজন অসুস্থ হলে কিভাবে কি হবে। এই ভার্সিটির জন্য বর্তমানে দুজন সবার উপরে আছে, হয়তো তাদের মাঝে কাউকে স্কলারশিপ দিবে। আর এবার যেহেতু বাইরের দেশ থেকে তাদের ভার্সিটি পরিদর্শন করতে আসবে, তাই তাদের অ্যাটেন্ড করা খুব দরকার। স্যার চিন্তায় পড়ে গিয়েছিল, কিন্তু নাভান আর হেরা আলাদাভাবে বলেছে তারা সুস্থ আছে, কোনো সমস্যা হবে না। তাই তো স্যার এতটা জোর দিচ্ছে তাদের প্রতি। নিজের কেবিনে চুপচাপ বসে আছে কাজল খান। আজ তাদের বিবাহ বার্ষিকী। সময়টা কেমন করে যেন তাকে অতীত থেকে বর্তমানে অনেক দূরে টেনে নিয়ে যায়।
চারপাশে এত কিছু থাকলেও আজ সে ভীষণ একা। স্মৃতিগুলোই শুধু নিঃশব্দে তার সঙ্গ দিচ্ছে। নারীর মন আল্লাহ তাআলা নরম করেই সৃষ্টি করেছেন। সেই নরম মনেই থাকে সহ্য করার শক্তি, ভালোবাসার গভীরতা আর নিঃশব্দ ত্যাগের গল্প। কাজল খানও তেমনই এক নারী। জীবনের কঠিন সময় তাকে ভাঙতে পারেনি, বরং আরো দৃঢ় করেছে। নিজের পড়ালেখা শেষ করেছে, সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে, সন্তানদের মানুষ করেছে একা হাতে। সমাজ কখনো প্রশ্ন তুলেছে, কখনো করুণা দেখিয়েছে, কিন্তু কাজল খান থেমে থাকেননি। ধর্ম তাকে শিখিয়েছে ধৈর্য, সমাজ তাকে শিখিয়েছে লড়াই, আর ভালোবাসা তাকে শিখিয়েছে অপেক্ষা করতে। স্বামী দূরে থেকেও তার হৃদয়ে ছিল অটুট জায়গায়। কিশোরী বয়সের প্রেম, সেটা কি আর ভোলার মতো? সেও পারেনি এত মায়া কাটাতে। অভিমান ছিল, কষ্ট ছিল, তবু প্রিয় মানুষটার প্রতি ভালোবাসা একটুও কমেনি। স্বামী তাকে ভুল বুঝেছিল, তবু কাজল বারবার গেছে তার কাছে। অভিযোগ নিয়ে নয়, প্রমাণ দিতে নয়, সে গেছে ভালোবাসার দামি নিয়ে। সে বিশ্বাস করেছিল একদিন সব ভুল ভেঙে সত্য ফিরে আসবে তার ভালোবাসার স্বামী। কিন্তু একদিন যখন শুনল তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তার একটি মেয়েও রয়েছে যাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিচ্ছে, আর বিন্দাস সংসার করছে বউ বাচ্চা নিয়ে, সে বিশ্বাস করেনি। কিছু সত্য চন্দ্র সূর্যের মতো অটুট। নিজের চোখে দেখে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। সেদিন কাজলের বুকটা যেন পাথর হয়ে গেল। কান্না আসেনি, অভিযোগও না, শুধু নীরব একটা ভাঙন তাকে ভিতর থেকে বদলে দিল। যে হৃদয় এতদিন অপেক্ষা করেছে, সেদিন সে শিখে গেল ভালোবাসা কখনো কখনো নিজের ভেতরেই চাপা দিয়ে বাঁচতে হয়। তবু কাজল থামেনি। সন্তানদের জন্য, নিজের সম্মানের জন্য, আর মনে লুকিয়ে রাখা ভালোবাসার স্মৃতির জন্য সে এগিয়ে গেছে। নারী শুধু সংসার সামলায় না, সে সম্পর্ক টিকিয়ে রাখে, ভাঙা স্বপ্ন জোড়া লাগায়, আর নিজের না বলা কষ্ট লুকিয়ে অন্যদের মুখে হাসি ফোটায়। কাজল সেসব নারীদের প্রতিচ্ছবি, যারা নীরবে যুদ্ধ করে, তবু ভালোবাসাকে অপমান করে না। চোখ বন্ধ করে সে বিড়বিড় করে বলে, জাওয়াদ, তুমি আমায় কেন বিশ্বাস করতে পারলে না? আর বিয়ে করে নতুন সংসার করছো? কিভাবে পারলে তোমার ভালোবাসাকে অপমান করতে? কিভাবে পারলে নিজের জীবনে অন্য নারীকে ঠাঁই দিতে? ও তার সংসার নিয়ে পড়ে আছে, তুমিও থাকো না কেন এখনো পড়ে আছো? তার মেয়ে, সে খুব ভালো আছে, তাও কেন এখনো মনে করো তাকে? আবার এই লোক আবার এসেছে। শামসুল থেমে আবার বলে, তুমিও শুরু করো, যাও, তোমার জন্য আমি সব করতে রাজি, বলো কি করতে হবে? কাজল সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ওই যে দেখো, উপরে পাখা আছে, ওটাতে রশি দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলে পড়ো। কাজল খানের কথায় শামসুলের মনোভাব পরিবর্তন হলো না। সে চেয়ার টেনে বসতে বসতে বলল, উফ সুন্দরী কমলা, তোমার জন্য এত বছর অপেক্ষা করলাম, আর তুমি এখন আমায় ফাঁসিতে ঝুলাতে বলছো? নট ফেয়ার সুন্দরী। কাজল খান মাথা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমায় বিরক্ত করবি না শামসুল, এর ফল ভালো হবে না। আমি জানি আজ তোমার মন ভালো নেই, তাই সঙ্গ দিতে এসেছি। থেমে আবার বলে উঠে শামসুল, আচ্ছা, আমি যে 10 বছর আগে জাওয়াদের সামনে বলেছিলাম আমি আর তুমি এক হয়ে গেছি, এই কথাটা রাখো। সে তো আমাদের শুভেচ্ছাও দিয়েছিল। সেদিন তুমি কিছু বলনি কেন? দেখো, যাকে ভালোবাসলে সে ছেড়ে দিলে হাত, আর যাকে অপছন্দের তালিকায় বাইরে রাখো, আমি কিন্তু ছাড়িনি তোমায়। এখনো বোঝা যায় ভালোবাসার গভীরতা। কাজলের চোখ দুটো হিমশীতল হয়ে উঠল। তেজি কণ্ঠে বলল, যার উপর আমার বিশ্বাস নেই তাকে আমি কখনো সময় দেব না। যারা থেকে যায় থাকুক, কিন্তু বিশ্বাসের খেলা ভাঙা আর অবিশ্বাসের বিষ ছড়ানো মানুষ দুটোই আমার কাছে সমান ঘৃণার যোগ্য। একটাই কাতার, আর সেই কাতারে দাঁড়ানো দুজনই একই রকম নিকৃষ্ট মানুষ, দুজনই একই কাতারের নরক পুরুষ। আমি যেতে চাই না ফারুক, ওই দেশটা আমার জন্য বিষাক্ত। আমি যেতে চাই না ফারুক, ওই দেশ আমার জন্য বিষাক্ত। তুই জানিস 10 বছর আগে গিয়ে কি দেখেছি? এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যাব? ও আমাকে খুব বাজেভাবে ঠকিয়েছে ফারুক, একবার না 2বার। তুই এসব বাদ দে, আমার মেয়েটাকে এনে দে ফারুক, এনে দে। দুই বন্ধু কথা বলছে। হ্যাঁ, তারা একই কাতারের মানুষ। ফারুক সাহেবের স্ত্রী মারা যাওয়ার পর মেয়েদের নিয়ে তার সংসার।
বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায় বলে আর বিয়ে করেননি, কিন্তু তার সমবয়সী জাওয়াত খানকে এখনো দেখলে বোঝাই যায় না তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে আছে। একবার নেপালে মেয়ে কলেজে গেলে স্যাররা ভেবেছিল ভাই বোন। সেই লজ্জার পর থেকে জাওয়াত ক্লিন শেভ করা বন্ধ করেছে, ছোট দাড়ি রাখে এখন। ফারুক সাহেব বন্ধুর পানে তাকিয়ে বলল, দোস্ত, আমি তোকে অনেক বছর ধরে দেখছি তুই ভাবিকে ছাড়া ভালো নেই। একটা কথা বলি, ভালোবাসার মানুষ ভুল করলে তাকে ফিরিয়ে আনতে হয়, এভাবে ছেড়ে দিলে নয়। জাওয়াত দীর্ঘশ্বাস ফেলে। আমি কি করতাম? ও আমার দুনিয়া ছিল, ও সেটা জানে। ওই মহিলার জন্য আমি কি না করেছি, মদ নেশা কত কিছু করেছি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু শেষে পেলাম কই? না পেরে আবার গেলাম ওর কাছে, গিয়ে যা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ও যদি পতিতা হইতো তাও হয়তো মেনে নিতে পারতাম, কিন্তু ও আবার আমার হৃদয় ভেঙেছে।